মা, মা, তোমার গুণবতী মেয়ে কি ঘুম থেকে উঠে পড়েছে নাকি তাকে থাপ্পড় দিয়ে উঠাতে হবে? দোতলা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কথাটা বলল আরিয়ান তালুকদার আনাস। একেবারে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামলো আনাস। পরনে তার সাদা শার্ট, শার্টের সঙ্গে ইন করা কালো প্যান্ট, শার্টের হাতা কোণই অবধি গোটানো, বুকের সামনে দুটো বোতাম খুলে রাখার কারণে বুকের ফর্সা ত্বকে যেন সাদা মুক্তার আভা খেলা করছে। বাম হাতের রোলেক্স ঘড়ি, পায়ের শু, মাথা চুলগুলো জেল দিয়ে পরিপাটি করা, উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি হবে। টেবিলে আনাসের জন্য নাস্তা প্লেটে রাখতে রাখতে জবাব দিলেন আদিবা তালুকদার। তালুকদারের মেয়ে বাড়িতে থাকলে তো থাপড়াবি, তাকে তো তার প্রাণপ্রিয় জান সেই সকাল 7টার দিকে এসে নিয়ে গেছে। কাকিমণি, তুমি কিন্তু মন্দ বলো নাই। আদিবা তালুকদার নিজের কথাটা শেষ করার আগেই খাবার টেবিলে এক কোণে নিজের নাস্তা শেষ করতে করতে বলে উঠল আদিয়ান তালুকদার আহিন। ছেলেটার বয়স কত বা হবে? এই তো জানুয়ারির 21 তারিখে 13তে পা দিল। দেখতে মাশাআল্লাহ, তবে তার ভাষ্য মতো বড়দের কথার মধ্যে তার কথা বলা জন্মগত অধিকার। বর্তমান সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত। আদিবা তালুকদার বললেন, আমি আবার কি বললাম আহিন বাবা? আহিন বলল, কাকিমণি তুমি আপুকে বললে না তালুকদারের মেয়ে, আমি ওইটারই কথা বললাম। আপু তো তালুকদারের মেয়েই। যেমন ধরো আহসান তালুকদার এই বাড়ির মালিক, অর্থাৎ আমার দাদা ভাই। সে এখন তার বউকে নিয়ে পেঁয়াজ খেতে মূলা তুলতে ব্যস্ত। এর মানে বোঝালো যে তারা মৃত। আহিন শেষের কথাটা বলে দুষ্টু হেসে পুনরায় বলতে শুরু করলো, তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে নাম আদনান তালুকদার, ছোট্ট ছেলের নাম আহাদ তালুকদার, আর মেয়ের নাম আনহা তালুকদার। যদিও বিয়ের পর তালুকদার থেকে শেখ হয়েছে। আদনান তালুকদারের 2 মাত্র ছেলে। বড় ছেলের নাম আজান তালুকদার তাকবীর, আর ছোট ছেলে অর্থাৎ মেরা নাম তো সুনাই হোগা আপ লোগ। একটু ভাব নিয়ে বলল, আদিয়ান তালুকদার আহিন। আর রইল রাহাত তালুকদারের ছেলে মেয়ের কথা। আহিন ওর কাকিমণিকে সিঁড়ির দিকে হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই যে দেখো কাকিমণি, একটা হিরোকে আসতে দেখছো না? আদিবা তালুকদার মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, দেখেছে। আহিন ওর কাকিমণির মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল, এটা কে জানো? আমার চাচাতো বড় ভাই, যে কিনা পড়াশোনা শেষ করে নিজের বাবা বড় আব্বুর অফিসে জয়েন করেছে। মিস্টার আরিয়ান তালুকদার আনাস, তার একমাত্র বোন আরিবা তালুকদার আরাত, যাকে তুমি কিছুক্ষণ আগে তালুকদারের মেয়ে বলে সম্বোধন করলে। এবার বলো আরাত আপু তালুকদারের মেয়ে হইল কি না? আহিনের এত বড় যুক্তি শুনে আদিবা তালুকদার বেকুব বুনে দাঁড়িয়ে রইল। চুপ করো বেয়াদব ছেলে, শুধু শুধু কাকিমণিকে জ্বালাচ্ছ কেন? রাবেয়া তালুকদার কিচেন রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে আস্তে আস্তে আহিনকে ধমকে উঠলেন। আহিন খাবার খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আবার কি বললাম রে বাবা? আমি তো শুধু কাকিমণিকে কথাটা বুঝিয়ে বলতেছি। আনাস চেয়ার টেনে নিয়ে বসতে বসতে আহিনের মাথায় গুট্টো মেরে আহিনকে উদ্দেশ্য করে বলল, হয়েছে বুদ্ধিজীবীর ভান্ডার, আপনাকে আর বোঝাতে হবে না। আনাস কথাটা বলতে বলতে খাওয়া শুরু করলো। আহিন আনাসের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পুনরায় খেতে লাগলো। আনাস খেতে খেতে আদিবা তালুকদার দিকে তাকিয়ে বলে উঠল, আরাত এত সকালে বাড়িতে নেই মানে? কই গিয়েছে? আদিবা তালুকদার কিছু বলবে তার আগেই মেন গেট থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো। সবাই কণ্ঠের মালিককে অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে আলবিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আহিনের সমবয়সী ছেলেটা, এক স্কুলেই পড়ে দুজন, বলতে গেলে দুজন দুজনের জান। ভাইয়া আমি বলছি। আলবি ডাইনিং টেবিলে দিকে এগিয়ে আসতে আসতে বলল, শাকচন্নি আর মায়াবতী, ওরা দুজন কাকিমণির চোখ ফাঁকি দিয়ে মায়াবতীর স্কুটি দিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আমি রাতে যখন চুপি চুপি মায়াবতীকে দেখতে ব্যালকনিতে গিয়েছিলাম, তখন ওদের দুজনের কথাগুলো আমি আড়ি পেতে শুনেছিলাম। আলবির কথায় সবাই অবাক চোখে তাকালো আলবির দিকে। আহিন তো অবাক হয়ে বলেই উঠল, ছি ছি আলবি, বড়দের কথা তুই আমাকে রেখে একা একা আড়ি পেতে শুনেছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? এই তোর বন্ধুত্ব? যা, তোর সঙ্গে আজ থেকে আমার কথা নেই। আহিন মুখ গোমরা করলো। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই পুনরায় নিচ থেকে বলে উঠল, এক মিনিট, তুই মায়াবতীকে দেখতে গিয়েছিলি? মানে তোর মায়াবতী? মানে তো আরাপ আপুর কথা বলছিস তাই না? হ্যাঁ, সেই তো আমার মায়াবতী। আলবির লজ্জা মিশ্রণ হেসে কথাটা বলতেই আনাস বিরক্ত হয়ে আলবিকে বলল, স্যার আপনি তো দেখছি সব জানেন, তাহলে আপনার মূল্যবান ঢংটা বাদ দিয়ে বলেন তো এবার রোশনি রাত এত সকাল সকাল কই গিয়েছে? আসলে আনাস ভাইয়া, ওরা দুজন কই গিয়েছে এইটা আমি বলতে পারবো না। জানোই তো আমার মায়াবতী কতটা চতুর। আমি যে গতকাল রাতে আমার মায়াবতীর আশেপাশে ছিলাম, এটা আমার মায়াবতীর হৃদয় বুঝতে পেরেছিল জানো। আনাস বিরক্তি চোখে চেয়ে আছে। আলবি নিঃশ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো, তারপর মায়াবতীর হৃদয় যখন বুঝতে পেরেছিল আমি দূর থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার চোখে মায়াবতীর চোখ আটকে গেল। আর সেই সময় হঠাৎ সাইড থেকে একটা গান বেজে উঠলো। আনাস আলবির দিকে রাগি লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সুর মিলিয়ে গিয়ে উঠল, সরি ভাইয়া, আসলে ঘুষ হিসাবে মায়াবতী আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছিল, তো এজন্য ওরা দুজন লং ড্রাইভে গিয়েছে এটা বললাম, কিন্তু কই গিয়েছে এটা বলতে পারবো না।
আলভি কথাটা বলতেই যখন বুঝতে পারলো মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো। এখন যে তার মায়াবতীর চুমুর ওয়াদা ভঙ্গ হয়ে গেল, কি হবে এখন? আলভির মুখ দেখে সবাই হেসে উঠল। আর আনাস বিড়বিড় করে আলভিকে বলদ বলে নিজের খাওয়ায় মনোযোগী হয়ে গেল। আহিন কিছু বলতে নিবে ঠিক তখনই আদিবা তালুকদার উচ্চ গলায় রাবেয়া তালুকদারের দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে দুটোকে নিয়ে কি করব বলেন তো ভাবি? এত সকালবেলায় স্কুটি নিয়ে বের হয়েছে, আমার তো টেনশনে মাথা ঘুরতেছে। আহ ছোট্ট, ওদেরকে নিয়ে টেনশনের কি আছে? আরাতকে তুই চিনিস না? আরাত নিজের সঙ্গে তার পানপ্রিয় রোশনিকে ওর আগলে রাখতে জানে। আমি কখন বললাম আমি ওদের দুজনকে নিয়ে টেনশন করতেছি? আমি তো টেনশন করতেছি যে রাস্তা দিয়ে ওরা স্কুটি চালাবে, ওই রাস্তার মানুষজনকে নিয়ে। না জানি কার কপাল পুড়তে চলেছে, আর তার মাসুল ওদের বাবা বড় আব্বুকে দিতে হবে। কতবার বললাম স্কুটির কিনে না দেওয়ার জন্য, কিন্তু না, কে শোনে কার কথা? এবারের বড়ই আদরের একমাত্র মেয়ে বলে কথা, ওনার মুখ থেকে কথা বের হওয়ার আগেই জিনিস হাজির। এখন নেও, তাকে বাড়িতেই খুঁজে পাওয়া দেয়। আনাস মায়ের কথায় পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে নিজের খাবার খেতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মেয়েকে সামনে না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার মায়ের মুখের বাণী বন্ধ হবে না। একেই অফিসে লেট হয়ে গিয়েছে, বাবা বড় আব্বু অনেক আগেই বের হয়েছে অফিসের জন্য, তার উপর তাকবীর ভাই দেশের বাহিরে থাকায় আনাসের উপরে সব দায়িত্ব পড়েছে। আলভি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ফুলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে আপেলে কামড় বসাতে বসাতে বলে ওঠে, কাকিমণি তুমি সত্যি বলেছ, ওদের দুজনকে নিয়ে আমারও বিশ্বাস হয় না। কখন কাকে মৃত্যুর দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে আল্লাহ মালুম। আনাস খেতে খেতে আলভির দিকে তাকিয়ে আলভিকে উদ্দেশ্য করে বলল, বাজে না বকে তোর অলস বন্ধুকে বল তাড়াতাড়ি খাওয়া ফিনিশ করতে, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আহিন খাওয়া বাদ দিয়ে আনাসের কথায় গাল ফুলিয়ে বলে উঠল, আমি মোটেও অলস না ভাইয়া, উচিত কথা যেখানে আহিন আলভি সেখানে। কথাটা বলতেই দুই বন্ধু একসঙ্গে বলে উঠল, বুঝতে পারছো? দুই বন্ধুর প্রতিবাদ দেখে রাদিবা তালুকদার আর রাবেয়া তালুকদার দুজনেই হেসে ওঠে। আনাস বিরক্তি হয়ে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি বৃদ্ধির ভান্ডার, এখন একটাও কথা না, চুপচাপ খাবার শেষ কর আর চোখের সামনে থেকে দুটো বিদায় হ। আহিনার কথা বাড়ায় না, চুপচাপ খাবার শেষ করতে লাগলো। রাবেয়া তালুকদার চিন্তিত গলায় সিঁড়ির দিকে তাকিয়ে বললেন, তাকবীর তো এত লেট করে না, ওর অফিসে লেট হয়ে যাচ্ছে, এখনো নিচে নামছে না কেন আনাস? ও তো সকাল সকাল জগিং এর জন্য উঠে পড়ে, আজকে কি হয়েছে? অসুস্থ নাকি ছেলেটা? ওহ বড় মা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ভাইয়া তো কালকে রাতে ইমার্জেন্সি লন্ডন ব্যাক করেছে, ওখানে একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা চলছে, বাবা বড় আব্বুকে বলে গিয়েছে। রাবেয়া তালুকদারের চিন্তিত মুখটা এখন একটু স্বাভাবিক দেখা গেল। আদিবা তালুকদারের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বুঝলি ছোট, তাহলে যদি বউয়ের কারণে বাড়িতে আটকানো যায়। হুটহাট এদেশে তো ওদেশে, ছেলেটাকে বুঝে ওঠাতে পারি না, কেমন যেন সবসময় গম্ভীর থাকে, আর কাজ তো কাজ। কথাগুলো শেষ করে পুনরায় আনাসের দিকে তাকিয়ে বললেন, আনাস, তাকবীর লন্ডনে পৌঁছে ফোন করেছিল? না বড় মা, এখনো হয়তো বিমান ল্যান্ড করে নাই, ভাইয়া রিসর্টে পৌঁছে ফোন করবে, টেনশন করো না, এখন আসলাম তাহলে, আল্লাহ হাফেজ। আনাস খাবার টেবিল থেকে উঠতে উঠতে কথাটা বলে। বাড়ি থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে নিজের বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ও চাচা, চাচা রাস্তা থেকে সরো সরো, সাইড হও, এই রোশনির সাবধানে, লেগে গেল তো। লেগে গেল রে গেল, আমার কোমরটা শেষ হয়ে গেল। কি ভাবছেন অ্যাক্সিডেন্ট? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, দুজন একটু আগে জমের দুয়ারে ঠকঠক করছিল, কিন্তু কোনো লাভ হলো না। আজরাইল ওদের অল্টো বলে দিল, বাচ্চারা তোমাদের তো এখনো বহু আকাম করা বাকি, তোমরা এখানে কেন? যাও যাও, তোমাদের দায়িত্ব পালন করো, আমাকে ডিস্টার্ব করো না, যাও যাও। তোমার আর কি করার, রোশনি রাত কি অভদ্র নাকি? ওরা ভদ্রতার খাতিরে চলে এলো পথের চাচাকে উদ্ধার করতে। আরাত রাস্তা থেকে উঠে নিজের গাউন থেকে হাত দিয়ে ধুলা ঝাড়তে ঝাড়তে পথের চাচাকে উঠাতে এগিয়ে গেল। চাচা আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা পান নাই তো? ব্যথা পেলে ডাক্তারের কাছে চলেন। আসলে সরি চাচা, আমরা ঠিক আপনাকে দেখতে পারি নাই, শুধু যে আমাদের দোষ এটা কিন্তু একদম মেনে নিব না। আপনি রাস্তা দেখে শুনে চলবেন তো, তাই না? সামনে পিছনে কোনো গাড়ি আসছে কিনা এটা চেক করে তো রাস্তা পার হবেন। আরে মেয়ে, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি, আমার ব্যথা লাগে নাই। তুমি ওই মেয়েটাকে ওঠাও গিয়ে, দেখো মেয়েটার পায়ের উপর স্কুটি পড়ে আছে। আরাত সঙ্গে সঙ্গে চোখ তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই দেখতে পেল রোশনির পায়ের উপরে স্কুটি পড়ে আছে, আর রোশনি আরাতের দিকে তাকিয়ে আরাতের চালচলন লক্ষ্য করছে। প্রথমত রোশনির স্কুটি চালানোর কারণে ওর পায়ের উপরে স্কুটিটা পড়েছে, আর আরাত পিছে ছিল বিধায় রাস্তার সাইডে সিটকে পড়েছে। পথের চাচায় স্কুটির ধাক্কা লেগে সামনে থেকে কিছুটা দূরে সিটকে পড়েছে, কাঁচা রাস্তা বিধায় ব্যথা পায় নাই। তবে আরাত রাস্তা থেকে উঠে রোশনিকে না তুলে পথের চাচাকে উঠাচ্ছে, যেখানে পথের চাচার কিছুই হয় নাই আর রোশনির পায়ে অলরেডি যথেষ্ট ব্যথা পেয়েছে। আরাত রোশনির দিকে তাকাতে রোশনি অসহায় ফেস করে আরাতের দিকে তাকালো। রোশনির অসহায় ফেস দেখে যে কেউ বলে দিতে পারবে, বোন আরাত, তোর দুটো পায়ে ধরি প্লিজ বোন, আমাকে হেল্প কর, তুই এত পাষাণ কবে থেকে হইলি রে, প্লিজ হেল্প বোন প্লিজ। আরাত পথের চাচাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো, মুখটা ব্যঙ্গ করে রোশনির দিকে তাকিয়ে বলে উঠল, রোশনি বাবু তুমি কি ব্যথা পেয়েছো? হ্যাঁ। রোশনি এবার একটু রাগ নিয়ে বলে উঠল,
আরাত, নাটক বাদিয়ে তাড়াতাড়ি আমাকে ওঠা শাকচুন্নি। রোশনির কথায় আরাতের মুখের পরিবর্তন ঘটল। আরাত রোশনির দিকে এগিয়ে এসে রোশনিকে ওঠাতে ওঠাতে পুনরায় বলে উঠল, শাকচুন্নি আমার নাম না, এটা তোর নাম হবে, ভুলে গিয়েছিস। তোর ভাই তেলাপোকা জবাই করে তোর নামের আকিকা করেছে, আর এই সব কিছু তো তোর জন্যই হয়েছে। যদি তুই জেদ না করতি আর আমি না তোকে স্কুটি চালাতে দিতাম, আর না লং ড্রাইভে বের হয়ে 12টা বাজতো। ঠোঁট বাঁকা করে কথাগুলো বলে উঠল আরাত। আরাতের কথায় মুখে রাগ নিয়ে রোশনি বলে উঠল, আমি ব্যথা পেয়েছি আর তুই আছিস তোর লং ড্রাইভ নিয়ে, তো কি করব? তোর শোকে এখন রাস্তায় গড়াগড়ি খাবো নাকি? আরাতের বাচ্চা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আজব, এখানে আমার বাচ্চা কই পেলি তুই? আরাত এদিক ওদিক তাকিয়ে একটু নাটকীয় ভঙ্গিমা করে পুনরায় বলে উঠল, বল বল, কই সেই গোলামের পুত? আমি তাকে জিজ্ঞাসা করব তার আব্বা কোন রাস্তার জ্যাবে আটকে পড়েছে। আমার বাচ্চার আব্বা কি তার শ্বশুর আব্বার বাড়ির রাস্তা এখনো চিনতে পারছে না? নাকি আমার বাচ্চার আব্বা কিপটা, তার বউকে এত এত শাড়ি কিনে দেওয়ার ভয়ে তার বাচ্চার আম্মুকে ঘরে তুলতে চাইছে না? এই মেয়ে, তুমি এত ফাজিল কেন? দেখছো মেয়েটা ব্যথা পেয়েছে, তাড়াতাড়ি স্কুটি উঠাইয়া ওকে নিয়ে ডাক্তার দেখাও যাও। একটার পর একটা বাজে বকে যাচ্ছ। এক নিমিষে কত প্রকার বাজে বকলে জানো তুমি? সামনে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে, সেদিকে কোনো খেয়াল নেই, একটার পর একটা বাজে বকে যাচ্ছে। পথের চাচা কথাটা বলে রোশনির কাছে এগিয়ে গিয়ে রোশনির মাথায় হাত রেখে আদুরি গলায় বললেন, মামনি তুমি ঠিক আছো? জি আঙ্কেল, একদম পারফেক্ট, একটু পায়ে ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। একটা হাসি দিয়ে বলল রোশনি। আরাতে এবার নিজের 2 হাত কোমরে রেখে গাল ফুলিয়ে পথের চাচার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা চাচা, আপনার আমাকে দেখে কোন দিক থেকে ফাজিল মনে হচ্ছে? হ্যাঁ? পথের চাচা এবার রোশনি থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ দৃষ্টি রাখে আরাতের উপর। মেয়েটার গায়ের রং লালতি ফর্সা, মুখটা গোলগাল, গাল ফুলিয়ে কোমরে 2 হাত রাখা। মাহবুব ইসলামের হাসি পেল, কেমন যেন একদম আদর করে দিতে মন চাইল। মাহবুব ইসলামের এক নিমিষেই নিজের মেয়ে মীরার কথা মনে পড়ে গেল। মীরাও তো এমন করেই মাহবুব ইসলামের কাছে নিজের অভিযোগগুলো তুলে ধরে। কথাগুলো ভেবেই মাহবুব ইসলাম মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরাত পুনরায় বলে উঠল, কি বলেন তো চাচা? আজকালকার যুগে মানুষের উপকার করতে নেই, মানুষ উপকার করলে মনে রাখে না। যদি আমার ফ্রেন্ড স্কুটিটা আপনার সঙ্গে ডিরেক্ট ধাক্কা দিত, তাহলে অবশ্যই আমাদের উপকার আপনার সারা জীবন মনে থাকতো। আমার ফ্রেন্ড আপনাকে বাঁচালো, কিন্তু দেখেন আপনি এখনই আমাদের উপকার ভুলে গিয়ে আমাকে ফাজিল উপাধি দিয়ে দিলেন। হ্যাঁ মানছি, ভুলবশত আমার ফ্রেন্ডের মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি স্কুটি চালাইলে একদম মিস হতো না, আমি আপনাকে ডিরেক্ট উপরে টিকিট কেটে দিতাম। কথা দিচ্ছি পরের বার এমন হবে না। পরের বার দেখা হইলে ডাইরেক্ট আপনাকে জমের দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব। এই নিয়ে আর মনে কষ্ট রাখবেন না, ঠিক আছে? মাহবুব ইসলামের কিছুক্ষণ আগে আরাতকে ঘিরে মনের মধ্যে যেটুকু ভালো লাগা শুরু হয়েছিল, সেই ভালো লাগাটুকু এক নিমেষেই রাগে রূপান্তরিত হলো। এই বেয়াদব মেয়ে, তুমি তো আসলেই বেয়াদব। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না দেখছি। পরের বার দেখা হইলে আমাকে একদম উপরে পাঠাবে, এইটা আবার বড় মুখ করে বলছো। তার সঙ্গে এটাও বলছো আমি এই নিয়ে যেন মনে কষ্ট না রাখি। আচ্ছা তোমার মাথায় কি স্ক্রু ঢিলা আছে নাকি? হ্যাঁ? মাহবুব ইসলাম আরো কিছু বলতে নিবে, ঠিক তখনই মাহবুব ইসলামের ফোন বেজে উঠলো। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে একবার আরাতের দিকে আর চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মাহির বলো। ফোনের ওপার থেকে মাহির নামে ছেলেটা বলে উঠলো, আব্বু কই তুমি? আর কতক্ষণ ওয়েট করব? আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। এত লেট কেন করছো বাসায় আসতে? মাহবুব ইসলাম মাহিরের কথায় উত্তর দিলেন, হ্যাঁ মাহির 5 মিনিট ওয়েট করো, আসছি আমি। মাহবুব ইসলাম আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠলেন, আর বলো না, রাস্তায় একটা পাগল মেয়ের সঙ্গে দেখা, এজন্য একটু লেট হয়েছে। মাহির ফোনের ওপাশ থেকে অবাক হয়ে বলে উঠলো, পাগল? আরাত নিজের দিকে হাতের আঙুল তাক করে মুখ ফুলে বলে উঠলো, কি আমি পাগল? মাহবুব ইসলাম ফোনে বললেন, হ্যাঁ পাগল, তুমি ওয়েট করো, আমি আসছি। কথাটা বলেই মাহবুব ইসলাম একবার আর চোখে আরাতের দিকে তাকিয়ে তার নিজস্ব গন্তব্যের দিকে হাঁটা ধরলেন। কয়েক মাস সামনে এগিয়ে গিয়ে ফোনটা কেটে পকেটে রাখতে রাখতে পেছনে তাকালেন একবার। পেছনে তাকিয়ে মাহবুব ইসলাম বিড়বিড় করে বলে উঠল, কি মেয়ে রে বাবা, আমার কানটা ঝালাপালা করে দিল। 6-7 মিনিটে আমি নিশ্চিত এই মেয়ের বাড়ির মানুষগুলো সব কয়টাই তার ছেঁড়া হবে, নয়তো এই মেয়েকে সহ্য করে কিভাবে? যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িকে আমার তরফ থেকে অগ্রিম বেদনার শুভেচ্ছা জানাচ্ছি। আরাত তো রেগে ফায়ার। রোশনি আরাতকে একবার দেখে নিয়ে আরাতের উদ্দেশ্য করে বলে উঠল, দেখো বোন, অনেকটা লেট হয়ে যাচ্ছে। যদি কাকিমণি জানতে পারে আমরা কাউকে কিছু না জানিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলেছি, তাহলে আর রক্ষা নেই। আর রাগ করিস না বোন, চুপ থাক। আরাত রোশনির দিকে রাগী গলায় বলে উঠল, তুই আমাকে রাগ করতে বারণ করছিস? তুই দেখলি ওই চাচা আমারে পাগল বলে গেল, আর তুই তার প্রতিবাদ না করে আমাকে চুপ থাকতে বলছিস।
রোশনি বিরক্তি মুখে আরাতের দিকে তাকিয়ে বলল, তা কি করব, আমিও তো তোর মতোই মুরব্বীর সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করব। তুইও কিন্তু কম যাস নাই, উনি মুরব্বী মানুষ। দেখলি না আমার মাথায় কি সুন্দর হাত রাখলো, আর তুই এমন মানুষের সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করলি। হয়েছে হয়েছে, উনিও তো মুরব্বী হয়ে আমার সঙ্গে ঝগড়া করছিল, তার বেলা শুধুমাত্র উনি তোর মাথায় হাত রেখেছে বলে ছেড়ে দিলাম, নয়তো বুঝিয়ে দিতাম এই আরিবা তালুকদার আরাতের সঙ্গে লাগতে আসা কাকে বলে। রোশনি আর কোনো কথা বাড়ালো না। আরাত স্কুটি নিয়ে সামনে বসলো নিজে চালাবে বলে, আর রোশনি পেছনে ঠিকঠাক হয়ে বসছিল। হঠাৎ আরাত পুনরায় বলে উঠলো, কিরে শাকচন্নি, এখন ঠিক আছিস? ডাক্তার দেখাবি? আরাত কথাটা বলে পেছন ঘুরিয়ে রোশনির দিকে তাকিয়ে পুনরায় জানতে চাইলো, দেখি দেখা, কই ব্যথা পেয়েছিস? রোশনি অভিমানী গলায় উত্তর করলো, সর, এতক্ষণে দরদ দেখাতে হবে না। আরে রাগ করছিস কেন শাকচন্নি, তুই তো আমার সব। তুই ব্যথা পেয়েছিস, আর দেখ তোর ব্যথা আমার জখম হয়ে ধরা দিয়েছে। রোশনি এবার আরাতকে নিয়ে উত্তেজনা হতে দেখা গেল। কই দেখা, কোথায় ব্যথা পেয়েছিস? বেশি কি ব্যথা করছে? এতক্ষণ তো খুব আমাকে নিয়ে পড়েছিলি। নিজে যে ব্যথা পেয়েছিস সেদিকে কোনো খেয়াল নেই। স্কুটি ঘোরা, ডাক্তারের কাছে চল। রোশনি আরাতকে বকতে বকতে, সর সামনে থেকে, তুই পেছনে বস, আমি স্কুটি চালাচ্ছি, তোকে চালাতে হবে না। রোশনি স্কুটি থেকে নামতে যাবে, আরাত রোশনির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে ওঠে, এইভাবেই সারা জীবন থেকে যাস। রোশনি অবাক হয়ে বলে উঠল, মানে? আরাত স্বাভাবিক হয়ে বলল, কিছু না। আরাত এতক্ষণ রোশনির নিজেকে ঘিরে ব্যাকুলতাগুলো মুগ্ধ চোখে দেখছিল। আরাত সামান্য জখমের কথা বলতে রোশনির নিজের ব্যথার কথা ভুলে গিয়ে আরাতের জন্য ছটফটানি শুরু করলো। অথচ আরাত যে রোশনির ব্যথাকেই নিজের ব্যথা মনে করে কথাটা বলল। রোশনি স্কুটি থেকে নামতে যাচ্ছিল, তখনই আরাত বলে উঠল, হয়েছে শাকচুন্নি, একবার আপনার কারণে অলরেডি জমের দুয়ার থেকে ঘুরে আসলাম, আর আপনাকে স্কুটি চালাতে হবে না। আমি ঠিক আছি, তুই পায়ে ব্যথা পেয়েছিস, এখন শুধু ঠিকঠাক হয়ে বস, তাহলেই হবে। রোশনি মুচকি হেসে স্কুটি ঠিক হয়ে বসতে বসতে আরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ রাত সোনা। আরাত স্কুটি চালাতে চালাতে মুচকি হাসলো, আই লাভ ইউ টু শাকচুন্নি। রোশনি আরাতের কথায় গাল ফুলিয়ে বলল, এই তোদের দুজনের আমার এত সুন্দর নামটা চোখে পড়ে না? কত সুন্দর নাম, রিদিতা জাহান রোশনি, কিন্তু তোরা দুজন আমাকে কেন বলছিস? তোর মায়ের পেটের ভাইকে বল, সেই তো তেলাপোকা জবাই করে তোর নাম শাকচুন্নি রেখেছে। আমি আমার ক্রাশের কথাটা ফেলতে পারবো না, বুঝতে পারছিস তো, একমাত্র ভবিষ্যৎ জামাই বলে কথা। দুজন শব্দ করে হেসে উঠল। রোশনি হাসতে হাসতে পুনরায় বলে উঠল, তাও ঠিক, তবে তুইও যেমন, ওই আলভিটাও তেমনই। তোদের বলে লাভ হবে না, আলভিকে আর কি বলবো, সে যে আমার মায়ের পেটের ভাই, অথচ দেখ সব স্বভাব তোর মতো। এই যে সারাদিন আমার পেছনে লেগেই থাকবে, আর সারাক্ষণ শুধু মায়াবতী মায়াবতী বলে মুখে ফেরা তুলবে, ফাজিল একটা। সঙ্গে কিন্তু আহিনটাও কম যায় না বল। যা বলেছিস, তবে আমার সঙ্গ পাঙ্গ তো, এজন্য ওদের প্রশংসার অভাব হবে না। ভাবনা নিয়ে ভালোভাবে স্কুটি চালা, নয়তো আবার অ্যাক্সিডেন্ট করে ফেলবি। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের অর্ধেক হায়াত কমিয়েছিস। তোর সঙ্গে থাকলে কবে যেন আমার ভবিষ্যৎ জামাইয়ের সামনাসামনি মুখ দর্শন না করে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। রোশনি দুষ্টু হেসে কথাগুলো বলল। আরাত রোশনির কথা একটু অবাক হলো। এই ফাজিল, কি বললি? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম? রোশনি মুচকি হাসি দিয়ে বলে উঠে, হ্যাঁ, তুই তো অ্যাক্সিডেন্ট করেছিলি কিছুক্ষণ আগে, স্কুটি তো তুই চালাচ্ছিলি, মনে নেই তোর? হ্যাঁ, মনে পড়েছে, আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম। বলেই দুজন একসঙ্গে শব্দ করে হেসে উঠল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানেই শেষ হয়ে যায় পর্ব 1। আর সর্দির জন্য একটু ভয়েসটা এলোমেলো লাগতে পারে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ গাইস, যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত গল্প শোনার জন্য। আর অনুভূতি গল্পের আপডেট আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিব গাইস। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।